তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে এসএসসি আইসিটি এর তৃতীয় অধ্যায়। তো আজকে আমি তোমাদের সাথে সংখ্যা পদ্ধতি বিষয়টি নিয়ে কথা বলবো। এটি হচ্ছে 3.1। তো আমি তোমাদের সাথে লেকচারগুলো ভাগ করে নেব, যে কারণে তোমাদের লেকচারে অনেক সময় লাগলেও বুঝতে অনেক সুবিধা হবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। তো সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার: পজিশনাল নাম্বার সিস্টেম স্থানিক সংখ্যা পদ্ধতি, আর নন পজিশনাল নাম্বার সিস্টেম অস্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি বলতে যে সংখ্যা পদ্ধতিতে প্রতীক বা চিহ্ন এর উপরে সংখ্যাটির মান নির্ভর করে তাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। তো স্থানিক সংখ্যা পদ্ধতিগুলো হয় পূর্ণ সংখ্যা। তো চলো তোমাদেরকে একটি অঙ্ক দিয়ে তোমাদেরকে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা একটি পূর্ণ সংখ্যা লিখবে। আমি লিখলাম ধরো 1 2 5। তো এটা একটি পূর্ণ সংখ্যা। তো এখানে তোমার প্রথমে দশমিকে, এই সংখ্যাটি কিন্তু দশমিকে আছে, তো তোমাকে প্রথমে 5কে 1 দ্বারা গুণ করি। তো 5কে 1 দ্বারা গুণ করলে আসে মান 5 হয়। আবার 2কে 10 দ্বারা গুণ করলে 2 এর মান 20 হয়। আবার 1কে 10/2 দ্বারা গুণ করলে 100 আসে। তো এর মোট মার্ক আসে হচ্ছিল 125। তো আবার তোমাদেরকে আরেকভাবে দেখাচ্ছি। তো তোমরা দেখলে সংখ্যা দুইটি কিন্তু একই, এর মান নির্ভর করতেছে প্রতীকগুলো বা চিহ্নগুলোর উপর। তো প্রতীক আর চিহ্নের উপর যে সংখ্যা পদ্ধতির মান নির্ভর করে তাকে পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি বলা হয়। তো এরপর আসা যাক নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা অস্থানিক নাম্বার সিস্টেম। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে যে সংখ্যা পদ্ধতির মান কোনো চিহ্ন বা প্রতীকের উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি একটি পূর্ণ সংখ্যা রোমান সংখ্যা দিয়ে লিখতেছি। তো তোমরা লিখতে পারো এক্স এক্স আই। তো এই সংখ্যাটির মান হচ্ছে হলো, যোগ করলে আসবে তোমাদের এক্স এর মান 10, আবারও এক্স এর মান 10, আই এর মান 1। তো মোট আসে হচ্ছে হলো 21। তো 21কে তোমরা যদি আবার অন্যভাবে লেখো, তো তোমরা এই আইকে গুণ করে দিবা আই ইন্টু 10/0, মান আসে 10। আবার 10 ইন্টু 10/1, মান আসে 100। আবার 10 ইন্টু 10/2, মান আসে 1000। তো এর টোটাল মান আসছে হলো 1110। তো এর টোটাল মান আসছে 1110, যেটি দেখো তোমরা এর কোনো নির্ভর করেনি, কোনো এর চিহ্ন বা প্রতীকের উপর মানটা নির্ভর করেনি, যে কারণে এর দুইটি ভিন্ন ভিন্ন মান আসছে। তো বুঝতে পারলে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এরপরে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তোমাদের সচরাচর কম ব্যবহৃত হয়, কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি তোমার আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে লাগবে। তো চলো আসা যাক এবার তোমাদেরকে বুঝিয়ে দেই পজিশনাল সংখ্যা পদ্ধতির মূলনীতিটা। তো এই পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটা রেডিক্স পয়েন্ট ব্যবহার করে তোমার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশে রূপান্তর করা হয়। যেমন ধরো এটা তোমার রেডিক্স পয়েন্ট এবং পূর্ণ সংখ্যা আছে 7 1, বা রেডিক্স পয়েন্ট 313। তো এইভাবে কিন্তু তোমাদের পজিশনাল নাম্বার সিস্টেমগুলোকে লেখা হয়। তো এরপরে আসা যাক পজিশনাল নাম্বার সিস্টেমের প্রকারভেদ। তো পজিশনাল নাম্বার সিস্টেম 4 ধরনের: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তো দশমিক সংখ্যা, দশমিক, বাইনারি এবং অক্টাল এবং হেক্সাডেসিমেল এই সংখ্যা পদ্ধতিগুলোকে পজিশনাল নাম্বার সিস্টেমের অংশ বলে উল্লেখ করা হয়। তো দশমিক সংখ্যা পদ্ধতি এর ভিত্তি হচ্ছে 10। তো দশমিক সংখ্যা পদ্ধতিগুলো হচ্ছে এর ভিত্তি 10। ভিত্তি 10। দশমিক সংখ্যা পদ্ধতি এর ভিত্তি 10, এর মৌলিক অঙ্ক রয়েছে 10টি। তো মৌলিক অঙ্কগুলো হলো 0 1 2 3 4 5 6 7 8 9। তো এই 10টি হচ্ছে হলো দশমিক সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক। তো এরপর আসা যাক বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি এর ভিত্তি হচ্ছে হলো 2। তো বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি যেহেতু 2, মৌলিক অঙ্ক দুইটি রয়েছে। তো মৌলিক অঙ্কগুলো হচ্ছে হলো 0 এবং 1। তোমরা যদি কোনো অঙ্ক করো, অঙ্কের মধ্যে যদি তোমার বাইনারিতে রূপান্তর করতে বলে, তোমার বাইনারির মান যদি 0 বা 1-এর বাইরে আসে, তাহলে বুঝবে তোমার অঙ্কটি ভুল হয়েছে। তো এরপর আসা যাক অক্টাল সংখ্যা পদ্ধতিতে। তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে অক্টালের ভিত্তি হচ্ছিল 8। অক্টালের ভিত্তি 8।
তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে অক্টালের ভিত্তি হচ্ছিল 8টি। তো 8টি যেহেতু ভিত্তি, অক্টালের মৌলিক অঙ্ক রয়েছে 8টি। তো মৌলিক অঙ্কগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এই 8টি রয়েছে অক্টাল সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক। তো এরপর আসা যাক হেক্সাডেসিমেলে। তো হেক্সাডেসিমেলের ভিত্তি রয়েছে 16টি। হেক্সাডেসিমেলের ভিত্তি 16টি। তো এই 16টি হলো 0, 1, 6, 7, 8, 9। তো 9-এর পর কিন্তু 10 আসবে না। হেক্সাডেসিমেলে 9-এর পর আসবে ইংলিশের সংখ্যা এ, তারপর আসবে বি, তারপর আসবে সি, তারপর আসবে ডি, তারপর আসবে ই, তারপর এফ। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তো এই 16টি হচ্ছে হেক্সাডেসিমেলের মৌলিক সংখ্যা। তো এখন আমি তোমাদেরকে দেখাবো দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলের যে মানগুলো রয়েছে ক্রমানুসারে, সেই মানগুলো। এগুলোর মান কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভিন্ন হয়ে যাবে। তো চলো দেখতেই থাকো তোমরা ভিডিওটা। তো দশমিক সংখ্যা পদ্ধতিতে যেটা 0, বাইনারিতেও সেটা 0, অক্টালেও সেটা 0, হেক্সাডেসিমেলেও সেটা 0 মানে আসে। তো দশমিকে যেটার মান আসে 1, বাইনারিতে সেটার মান আসে 1, অক্টালেও সেটার মান একই আসবে, হেক্সাডেসিমেলেও সেটার মান একই আসবে। তো এরপরে দশমিকে যেটার মান 2 আসে, বাইনারিতে সেটার মান কিন্তু 2 আসবে না, কারণ বাইনারি এর ডিজিট 0 অথবা 1। তো বাইনারিতে সেটির মান আসবে 10, অক্টালে সেটির মান আসবে 2, হেক্সাডেসিমেলেও আসবে 2। তো এরপরে দশমিকে যেটার মান আসবে 3, বাইনারিতে আসবে সেটার মান 11, তারপরে অক্টালে আসবে সেটার মান 3, হেক্সাডেসিমেলেও 3। তো এরপরে দশমিকে যেটার মান আসবে 4, বাইনারিতে সেটার মান আসবে 100, এবং অক্টালে সেটার মান আসবে 4, তারপরে হেক্সাডেসিমেলে সেটার মান আসবে 4। তো এরপরে দশমিকে যেটার মান আসবে 5, বাইনারিতে 101, অক্টালে আসবে 5, হেক্সাডেসিমেলেও 5। তো এরপরে দশমিকে 6, বাইনারিতে আসবে হচ্ছিল 110, অক্টালে আসবে 6, হেক্সাডেসিমেলেও 6। তো এরপরে দশমিকে যেটার মান আসবে 7, বাইনারিতে আসবে 111, এবং অক্টালে আসবে 7, হেক্সাডেসিমেলে আসবে 7। তো এরপরে দশমিকে যেটার মান আসবে 8, বাইনারিতে সেটার মান আসবে 1000, এবং অক্টালে কিন্তু এবার 8 আসবে না, কারণ অক্টালের মান হচ্ছে হলো টোটাল 8টি। অক্টালের টোটাল মান হচ্ছে 8টি। তো যে কারণে 7-এর পর অক্টালের মান শুরু হবে হচ্ছে হলো, তো এরপর হেক্সাডেসিমেলের মান আসবে 8। তো তারপরে দশমিকে যেটার মান 9, বাইনারিতে সেটার মান 1001, অক্টালে সেটার মান 11, হেক্সাডেসিমেলে সেটার মান 9। তো দশমিকে যেটার মান আসবে 10, বাইনারিতে আসবে 1011, 1010, অক্টালে আসবে 12, হেক্সাডেসিমেলে আসবে 10। তো তোমাদেরকে টোটাল 10টা অঙ্ক দিয়ে দেখালাম। তো এইভাবে ক্রমানুসারে সবগুলো মান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তো এরপরে যে টপিকটা নিয়ে কথা বলবো, এটি হচ্ছে হলো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো এরপরে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, এই টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব 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 গুরুত্বপূর্ণ। তো এটাকে তোমরা 3 স্টার বা 5 স্টারও দিতে পারো। তো এখন আমি তোমাদেরকে সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের একটি অঙ্ক লিখেছি, যেটি দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো তোমাদেরকে অঙ্কটি এমনভাবে বুঝিয়ে দেবো যাতে তোমাদের পরবর্তীতে আর কোনো রকম ভুল না হয় এই অঙ্ক থেকে। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে বলছে। তোমার এখানে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, তোমার কিন্তু বাইনারি এর মান 0 এবং 1 ছাড়া অন্য কোনো মান আনা যাবে না, কারণ বাইনারি এর মৌলিক সংখ্যায় 2টি 0 এবং 1। তো এখানে তোমার যেভাবে করতে হবে, তোমার এখানে 99 চাইছে। তো তোমরা প্রথমে 99কে এইখানে যেটা ভিত্তি থাকবে, এই ভিত্তি দিয়ে তোমাদেরকে ভাগ করতে হবে। বাইনারিতে কনভার্ট করতে বললেই তোমাদের যেটা ভিত্তি থাকবে ওটা দিয়ে তোমরা ভাগ করে দিবে, আর কোনো কিছু দেখার দরকার নেই। তো প্রথমে তোমরা 99কে 2 দিয়ে ভাগ করবা, ক্যালকুলেটর ইউজ করতে পারো, যে কারণে তোমাদের অঙ্ক ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। তো 99কে 2 দিয়ে ভাগ করলে আসে 49.5 আসে সামথিং, কিন্তু তোমরা 49 লিখলা, তারপরে তোমাদের 1 অবশিষ্ট থাকে। এখানে অবশিষ্ট থাকে, তোমাকে ক্যারি ধরতে হবে, ক্যারি হিসেবে মনে রাখতে হবে এখানে অবশিষ্টটাকে। তো তারপর আবারও তোমরা 49কে ভাগ দিলা 2 দিয়ে। তো 49কে 2 দিয়ে ভাগ 24.5,
24। তো এখানে আবারও তোমাদের সামথিং থাকে অবশিষ্ট 1। তো এরপর আবারও তোমরা 2 দিয়ে ভাগ দিলা 24কে, 12 দুগুণ 24, যে কারণে এখানে অবশিষ্ট থাকে না, 0। তো আর এরপরে আবারও তোমরা 12কে 2 দিয়ে ভাগ দিলা, এখানে থাকে 6, অবশিষ্ট থাকে 0। তো আবারও 2কে ভাগ দিলা, এখানে আসে 3, অবশিষ্ট থাকে 1। তো আবারও 3কে 2 দিয়ে ভাগ দিলা, 3কে 2 দিয়ে ভাগ দিলে এখানে আসে 2, অবশিষ্ট থাকে 1, এখানেও আসবে 1। তো এরপরে তোমরা 2কে 1কে 2 দিয়ে ভাগ দিলা, যে কারণে এর মানও আসছে 0, এর মানও আসছে 0। যতক্ষণ পর্যন্ত না 0 মানটা আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভাগ দিতে থাকবে যতদূর যাবে। তো এখানে তোমরা এখন যেভাবে লিখতে হবে, তো এখানে তোমাদের নিচের থেকে, এই নিচ থেকে উপরের দিকে পর্যন্ত যাইতে হবে, এইভাবে যাইতে হবে উপরের দিকে, নিচ থেকে উপর হিসাব করতে হবে। নিচেরটাকে তোমরা এমএসবি এবং উপরেরটাকে এলএসবি। তো এমএসবি এবং এলএসবির পুনরূপ হচ্ছে মোস্ট সিগনি এবং এলএসবির পুনরূপ হচ্ছে লেস্ট সিগনিফিকেন্ট বিট। তো এখানে এই এমএসবি এবং এলএসবি অনুসারে লেখার কারণ হচ্ছে, একটি সংখ্যার সামনে তোমার যতগুলা জিরো থাকুক না কেন, সে জিরোগুলো কখনোই কাউন্ট হবে না। কারণ পূর্ণ সংখ্যার সামনে 1000টা জিরো বসা তুমি, তার মানও যা আসবে। এই দেখো তোমার দেখা দিচ্ছি, এখানে তোমার 1100 টাকা, এর সামনে তুমি 0 0 0 0 0 বসাতেই থাকলা, একবারে অসমাপ্ত বসাতেই থাকলা, কি হলো, অবশিষ্ট মান থাকলো এই 1100 টাকা। তো বুঝতেই তো পারছো মোস্ট সিগনিফিকেন্ট বিট লেখার কারণ, এখানে নিচ থেকে কাউন্ট উপর দিকে আসবে, তোমার লাস্টে 0 বসলে সেটা তোমার গুরুত্ব আছে, কিন্তু শেষে 0 বসলে সেটার কোনো গুরুত্ব নেই। তো এখান থেকে মানটা আসে 0 1 1 1 0 0 1 1। তো এখানে সামনে শূন্যটা বাদ হয়ে যাবে, তো এখানের অ্যান্সারটা আসবে 1 1 1 0 0 1 1। তো এটাই আসবে অ্যান্সার। তো এরপর তোমাকে একটা বাড়ির কাজ দিই, যেটা তোমরা করলে এগুলো প্র্যাকটিস হবে, এবং প্র্যাকটিস তোমার অঙ্কর মধ্যে বলো, ইংলিশের মধ্যে বলো, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি মনে থাকবে। তো তোমরা এটা বাসায় প্র্যাকটিস করিও এবং কমেন্ট বক্সে অ্যান্সারটি নিশ্চিত বলে যাও, এর মানটা তোমরা সবাই কমেন্টে বলে যাও। তো এরপর তোমাদের কি দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের আরেকটি অঙ্ক দেখায়, যেটা সচরাচর স্যারেরা দিয়ে থাকে। প্রথমে দিবে পূর্ণ সংখ্যাটি এবং পরে দিবে ভগ্নাংশের যে সংখ্যাটি রয়েছে। তো এই বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে 375 বলছে, তোমরা সংখ্যাটিকে সহজ বানানোর জন্য সংখ্যাটিকে আগে 3টা ভাগে ভাগ করে নিবা। যদি 3 সংখ্যা থাকে 3 ভাগে ভাগ করবা, 2 সংখ্যা থাকলে 2 ভাগে ভাগ করবা। তো এখানে 3 সংখ্যা যেভাবে ভাগ করবা, এখানে তোমরা 5টাকে আলাদা করে নিবা, কিন্তু 5-এর সামনে পয়েন্ট দিবা, 5-এর সামনে তোমাকে পয়েন্ট দিতে হবে। তো এরপরে তোমরা 5কে 2 দিয়ে গুণন করবা, এবার কিন্তু ভাগ না, এবার তোমাদেরকে গুণ করতে হবে, কারণ এটা ভগ্নাংশতে আছে। তো এখানে 2 দিয়ে গুণন করবা, 5 × 2। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, যে কারণে তোমাদের এটা খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। 7 না, এইবার তোমরা নিবা 7 5, যে কারণে মানটি একটু কমে গেল। তো এখানে 7 5 নিবা, 7 5কে পয়েন্ট দিবা আগে 0, যে কারণে তোমার ক্যালকুলেটরের মানটা ভুল আসবে না। তো 7 5কে আবার 2 দিয়ে গুণ করবা। তো 0.75কে 2 দিয়ে গুণ করার ফলে এর মান আসে 1.5। তো আবারও এবার পুরা মানটাকে নিবা। তো 3 7 5, সামনে একটা 0 × 2। তো এখানে 0.375 × 2, এর মান আসে 0.75। তো এখানে তোমার যে মানটা কাউন্ট হবে সেটি হচ্ছে হলো মোস্ট সিগনিফিকেন্ট বিটে, কিন্তু এটা নিচ থেকে উপরে না, এটা বাম থেকে ডান দিকে যাবে। তো এটা হচ্ছে হলো এই এমএসবি, এটা এলএসবি। তো এখানে যে মানটি কাউন্ট হবে সেটা হচ্ছে হলো, এখান থেকে আসবে 0, এখান থেকে আসবে 1, এখান থেকেও আসবে 1। তো এর মানটাই হচ্ছে হলো 0 1 1, কিন্তু মানটি 0 1 1 লিখলে ভুল হবে, কারণ একটা 0 দিয়ে একটা পয়েন্ট আছে। তো তোমাদেরকে দিতে হবে 0.011। তো এই মানটি আসছে। আর তোমার ভগ্নাংশ দশমিকের পরে যেগুলো সংখ্যা থাকবে সেগুলোর কিন্তু সামনে 0 দিলে সামনে 0-র মান আছে, কিন্তু পরে 0 দিলে পরে 0-র মান নেই, পরে হাজারো 0 দিলে সে 0-র কোনো মান হবে না। তাই তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, পূর্ণ সংখ্যা বললে সামনে 0 দেওয়া যাবে না, এবং ভগ্নাংশ সংখ্যা হলে পরে 0 দেওয়া যাবে না,
কারণ ও জিরোর কোনো মান থাকে না, দিলে দিতে পারো কিন্তু ওটা কোনো কাউন্ট হবে না। তো আশা করি তোমাদেরকে দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের বিষয়টি বুঝাইতে পারছি। তো এখন তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা দশমিক থেকে অক্টালে রূপান্তর করবা। তো তোমরা মাথায় রাখিও একটা জিনিস সবসময়, অক্টালের ভিত্তি কিন্তু হলো 8 এবং 0 থেকে 7 পর্যন্ত যে 8টি সংখ্যা রয়েছে সেটাই হলো অক্টালের মান। তো এর বাইরে কিন্তু অন্য কোনো সংখ্যা আনা যাবে না অক্টালে। তো এই বিষয়টি তোমরা মাথায় ক্লিয়ার করে মাথায় গেঁথে রেখিও। তো এর বাইরে যদি তোমার 7-এর বাইরে যদি তোমার 8 আসে বা 9 আসে তাহলে কিন্তু তোমার অঙ্কটি ভুল হয়ে যাবে। তো আসা যাক এবার মূল অঙ্কে। তো তোমাদের সুবিধার্থে আমি এই অঙ্কটিও তোমাদেরকে ওই যে বাইনারি এর নিয়ম অনুযায়ী করাবো, যে কারণে তোমাদের অঙ্কটি ভুল হওয়ার চান্স কম হয়ে যাবে। তো এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ 4, 6, 9 সংখ্যাটি রয়েছে। তো 4, 6, 9 সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করতে হবে। এখানে তোমরা সুবিধার্থে ক্যালকুলেটর ইউজ করতে পারো, যে কারণে তোমার অঙ্কটি ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। তো এখানে তোমরা 469 ভাগ 8 58.62 সামথিং। তো তোমরা 58 লিখবা, এখানে 58 লিখবা, তারপর তোমার এখানে মান আসবে হলো গুণন 8 দিবা। এখন 58 গুণন 8 দিলে 464 আসে, তোমার অবশিষ্ট থাকে 5, তার মানে তোমার এখানে মান আসবে 5। তো তারপর তোমরা আবারও 8 দিয়ে ভাগ করবা, তাহলে 58 ভাগ 8 7.25 সামথিং। তো এখানে তোমরা লিখবা 7 লিখলা, যে কারণে তোমার 7 × 8 দিবা। এখন 7 আসতে 56, 58 হয়, তার মানে 2 অবশিষ্ট আছে। তো এরপরে তোমরা আবারও লিখবা 8 দিয়ে ভাগ দিবা। তো 7কে 8 দিয়ে ভাগ দিলে মান আসে 0, যে কারণে এর পরবর্তীতে আর কোনো মান আসবে না। তো আর কোনো মান আসবে না, যার ফলে 7 অবশিষ্ট থাকবে, কিন্তু এই 7টা এখানে তোমরা লিখবা। তো এখানে তোমার মূল মান আসতেছে, এখানেও কিন্তু তোমাদের ওই একই নিয়ম ফলো হবে, নিচ থেকে উপর দিকে যাবে, নিচ থেকে উপর দিকে। তো এখানে নিচ থেকে উপর দিকে যাওয়ার ফলে MSB এবং LSB তোমরা পরীক্ষার খাতায় এই দুটো উল্লেখ করতে পারো, যে কারণে শিক্ষক খুশি হয়ে তোমাদেরকে মার্ক একটু ভালোই দিতে পারে। কিন্তু অঙ্কর মধ্যে তোমার যেটা নির্দিষ্ট মার্ক তার বেশি তো দেওয়া সম্ভব না, কিন্তু তোমার খাতাটি স্যার পছন্দ হয়ে আর একটু বেনিফিট দিতে পারে। তো তোমরা এখানে তোমার মূল মান আসবে 725। তো এর অ্যান্সার হলো 725। তো আশা করি বুঝতে পারছো। এবার তোমাদেরকে এটির যে দশমিকের যে রূপান্তর, ভগ্নাংশে যে অংশটি থাকে সেটি তোমাদেরকে দেখাবো। তো আমি সংখ্যাটি উঠিয়ে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সংখ্যাটি একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু কঠিন না, সংখ্যাটি আসলে অনেক সহজ একটি। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা সংখ্যাটিকে যে টেকনিকটা ফলো করবা, তোমরা চাইলে সংখ্যাটিকে ছোট করে লিখতে পারো। তো এখানে তোমার মেইন মানটা হচ্ছে এটাকে 8 দিয়ে ভাগ দেওয়ার পরে তোমার এখানে মান আসবে 0.375। তো আমি সেটা উল্লেখ করেছি 0.375। আবার এটাকে 8 দিয়ে ভাগ দেওয়ার পর 3.00 মান আসছে। তো 3.00 মান আসছে। দশমিকের পরে কোনো সংখ্যা নিলে সেটার কোনো মান থাকে না, কারণ তোমাদেরকে আমি আগে বলছি দশমিকের পরে তোমার 0 রয়েছে, যেটার কোনো মানের দাম নেই। এখানে আরেকটি 0 রয়েছে, যে কারণে তোমাদের ওই 0টি ব্যবহার করে এই 0.3 ব্যবহার করতে হবে, 0.3। তো আশা করি তোমাদের কাছে বিষয়টি ভালোভাবে ক্লিয়ার হয়েছে। তো আবার আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে তোমার অঙ্কটি হচ্ছে এটা প্রথমে লিখতে হবে, লেখা শেষে এটাকে 8 দিয়ে গুণন করতে হবে। গুণন করার ফলে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে গুণ করবা, যে কারণে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। 8 দিয়ে গুণ করে 0.375 আসে অ্যান্সার। তো এই 3.75কে কমানোর জন্য আমি আবারও 8 দিয়ে গুণ করব। তো 8 দিয়ে গুণ করার ফলে এর মান আসে 0.3 আসে। 0.3কে 3 এর সামনে যে 0টা আছে ওটা নামবে নিচে। 0 নামার কারণে 3 এর পর যে দুইটা 0 আছে, 0 দুইটার দাম থাকে না আর, যে কারণে ও 0 দুইটা বাদ হয়ে যায় এবং 0.3 থাকে। তো 0.3 এর আগে একটা 0 এখানে রয়েছে, তো সেই 0টাকে নেওয়ার ফলে 0.3 থেকে 0.3 হয়ে যায়। তো আশা করি তোমাদের দশমিক থেকে অক্টালে নেওয়ার নিয়মটা ভালোভাবে বুঝতে পারছো এবং ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে ভালো লাগছে। তো এর পরবর্তী লেকচারে থাকতে চলেছে দশমিক থেকে হেক্সাডেসিমেলে, দশমিক থেকে ডেসিমেলে, এবং দশমিকের যে যোগ, বাইনারির যে যোগ, অক্টালের যে যোগ এবং হেক্সাডেসিমেলের যে যোগসমূহ রয়েছে সেগুলো নিয়ে আবারও দেখা হবে এর পরবর্তী লেকচারে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।